ফারাজ কয়েক পা এগিয়ে এসে আবার বলে উঠল, আমি শুনেছি তুমি নিজের ক্লাস ফাঁকি দিয়ে নাকি মমের ক্লাসে গিয়ে বসে থাকতে। ঘটনা কি সত্যি? এই কারণে কি আজ তোমার এই অবস্থা? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কথা বলো। রুশদি আর সহ্য করতে পারল না। আগ্নেয়গিরির লাভার মতো সেও ফেটে পড়ল। সোজা ফারাজের মুখোমুখি দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আপনি এইটুকু একটা বাচ্চাকে এভাবে কেন ধরে ধমকাচ্ছেন? কেজি ক্লাসের একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে দুনিয়া কি রসাতলে গিয়েছে? হ্যাঁ, আপনি ওকে অযথা বকাঝকা করছেন কেন? খবরদার আর একটা কথাও বলবেন না। অনেক হয়েছে আপনার শাসন। ফারাজ তিক্ত হাসিতে মুখ বাঁকিয়ে বলল, এক চোর তো অন্য চোরকে সঙ্গ দেবে। তোমরা দুজনেই তলে তলে এসব করছো। ও নিজের ক্লাস বাদ দিয়ে তোমার ক্লাসে গিয়ে বসে থাকলো, আর তুমি একবারও তাকে বাধা দিলে না কেন? স্কুলের চেয়ারম্যানের ছেলেকে নাকি পাশ করতে নাম্বার গুনতে হচ্ছে। আমাদের স্কুলের স্টুডেন্টদের স্টাডি লেভেল তুমি জানো? সেক্ষেত্রে ওর এমন রেজাল্ট। এতক্ষণ চুপ করে থাকলো। এবার সে তার অবুঝ আর কালো হয়ে যাওয়া মুখটা তুলে বাবার দিকে তাকালো। গলায় একলা অভিমান আর বিরক্তি মিশিয়ে সে বলল, তো কি হয়েছে পাপা? আমি তো ফেল করিনি, রেজাল্ট একটু খারাপ হয়েছে বলে তুমি আমাকে এত বকবে? তুমি কি জীবনেও কখনো রেজাল্ট খারাপ করনি? ছেলের মুখে এমন সপাট উল্টো প্রশ্ন শুনে ফারাজ এক মুহূর্তের জন্য থমকালো। ফারাজ নিজের দাপট ধরে রাখতে বলে উঠল, না, আমি কখনো রেজাল্ট খারাপ করিনি, বুঝেছো? পরীক্ষায় 1 নাম্বার কম পেলেও ড্যাড আমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিতেন। শের পাপার দিকে তাকিয়ে সপাটে উত্তর দিল, এর জন্যই তো বড় হয়ে ড্রাইভার হয়েছো, ওই যে প্লেনের ড্রাইভার। ছেলের মুখে এমন তড়িয়ে তার বাঁকা উত্তর শুনে ফারাজের ব্রহ্মতালু জ্বলে উঠল। সে অবিশ্বাসের সুরে চিৎকার করে বলল, শের, তুমি আমার সাথে তর্ক করার সাহস পাচ্ছ কোথায়? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? শের অবিচল ভঙ্গিতে উত্তর দিল, কেন, তোমার কাছ থেকেই তো পেয়েছি। আবার তর্ক করছো? তো তুমি প্রশ্ন করলে আমি উত্তর দেব না? শেরের কণ্ঠে তখন একরোখা জেদ। ফারাজ এবার সত্যিই মেজাজ হারালো। আবার মুখে মুখে কথা। শের, তুমি দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছ। সে শান্ত গলায় অবুঝের মতো বলল, উত্তর তো মুখ দিয়েই দিতে হয় পাপা। ফারাজের কপালে রাগের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। সে আঙ্গুল উঁচিয়ে শাসালো। শের, আর একটাও পাল্টা কথা বলবে না আমার সাথে। আমার কিন্তু এখন প্রচন্ড রাগ উঠছে। তর্ক বন্ধ করো। আমি তো তর্ক করছি না। শের বিড়বিড় করলো। ফারাজ আর কথা না বাড়িয়ে হাত বাড়িয়ে বলল, তোমার ট্যাপটা দাও। শের বাধ্য ছেলের মতো হাতের ট্যাপটা পাপার হাতে সঁপে দিল। ফারাজ সেটা একরকম কেড়ে নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলো, আজ থেকে তোমার ভিডিও গেমস খেলা, চকলেট খাওয়া আর টিভি দেখা সব বন্ধ। কিচ্ছু পাবে না তুমি। শেরের বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে অভিমানী স্বরে বলল, ঠিক আছে, খাবো না। শের, ফারাজ আবার ধমক দিল। কি হয়েছে? প্রায় কান্না ভেজা কণ্ঠে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো শের, কিন্তু ফারাজের কঠিন মন তাতে গলে যাওয়ার কোনো লক্ষণ দেখালো না। সে উল্টো আরো কঠোর হয়ে বলল, আজ থেকে তোমার সব দুষ্টমি বন্ধ। কোনো আবদা নিয়ে আমার কাছে আসবে না একদম। শের ভেজা চোখে তাকালে বলল, ঠিক আছে, আসবো না। ফারাজ যখন আরও কিছু করার কথা শোনাতে যাচ্ছিল, ঠিক তখনই বাধা দিল রুশদি। সে আর থাকতে না পেরে ফারাজের সামনে এসে শেরকে আড়াল করে দাঁড়িয়ে, হয়েছে এবার? আপনি কি এখন বাচ্চাটাকে কাঁদিয়েই ছাড়বেন? সামান্য কেজি ক্লাসের একটা রেজাল্ট নিয়ে কখন থেকে যে ঘোড়ার ডিমের মতো পকপক করে যাচ্ছেন। এখন বকলে কি ওর রেজাল্ট পাল্টে যাবে? অযথা বকে বাচ্চাটার মন ছোট করছেন কেন আপনি? হ্যাঁ, অনেক হয়েছে, এবার জানতো এখান থেকে। ফারাজ কিছুক্ষণ রুশদির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর আক্রোশ মেশানো গলায় বলল, ঠিক আছে, তোমার এইচএসসি রেজাল্ট আসুক, তোমারটাও দেখব। রুশদিও কম যায় না। সে একরাশ অবজ্ঞা নিয়ে মুখ বাঁকিয়ে জবাব দিল। হ্যাঁ, দেখে নিয়েন। ফারাজ আর তর্কে না জড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কাল বৈশাখীর মেঘলা আকাশের মতো থমথমে হয়ে আছে ছোট্ট শেরের মুখটা। পাপার কড়া শাসনে অভিমানে বুকটা যেন কুকড়ে ছোট হয়ে গিয়েছে। বাচ্চাদের কান্না বড় অদ্ভুত। তাদের চোখের জল যখন টুপটুপ করে ঝরে, তখন মনে হয় যেন পৃথিবীর সমস্ত নিষ্পাপতা ধুয়ে যাচ্ছে। লাল হয়ে যাওয়া নাক আর ফোলা ফোলা গাল দুটোর দিকে তাকালে যেন যে কারোর বুক মায়ায় হু হু করে উঠবে। রুশদির অবস্থাও তাই।
বুচকিটার এই বিষণ্ণ দশা দেখে তার নিজের মনটাও পাথরের মতো ভারী হয়ে আছে। সে আর সইতে না পেরে শেরকে টেনে নিজের কোলে তুলে নিল। আষাঢ়ের ঝরা পাতার মতো শেরের চোখ দিয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। কান্নার তোড়ে ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। রুশদি পরম মমতায় ওর ভেজা গালে হাত রেখে নরম গলায় বলল, আরে বাবা একটু বকুনি দিয়েছে বলে এভাবে কেউ কাঁদে? আমি যখন ছোটবেলায় রেজাল্ট খারাপ করতাম আমার বাবা তো আরো বেশি বকতেন। আমি তো কখনো কাঁদতাম না। তুমি না আমার স্ট্রং বয়। আমার এই অ্যাংরি বার্ডকে কি কান্নাকাটি মানায় বলো? অ্যাংরি মোডেই তো তোমাকে সবচেয়ে কিউট লাগে। কান্না থামাও তো শোনা। শের একটা লম্বা হেঁচকি তুলে ফোপাতে ফোপাতে বলল, পাপা সুযোগ পেলে আমাকে অনেক বকে, অনেক বেশি বকুনি দেয়। অন্যদের পাপা তো এত বকুনি দেয় না। রুশদির কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমার পাপা কি শুধু বকুনিই দেয়, আদর করে না? এই যে তুমি যা চাও পাপা কি তা এনে দেয় না? কত ভালোবাসে তোমাকে, বাসে না? শের ভেজা চোখে মাথা নেড়ে সায় দিল। বাসে। শোনো পাপা, এই দুনিয়ায় যারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের ছোট্ট ভুলগুলোতেই ভালোবাসার মানুষগুলো বেশি কষ্ট পায়। তোমার এই রেজাল্ট দেখে পাপার খুব মন খারাপ হয়েছে, তাই হয়তো একটু বকে ফেলেছে। আচ্ছা বলো তো, পাপা কি খুব বড় ভুল করেছে? শের এবার দুপাশে মাথা নেড়ে জানালো। না, পাপা ভুল করেনি। রুশদি ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, এই তো আমার গুড বয় বুঝে গিয়েছে। এবার একটু হাসো তো দেখি। তোমার হাসি মুখটা খুব মিস করছি। এইভাবে মুখ কালো করে রাখলে তোমাকে একদম অ্যাংরি ব্ল্যাক ক্যাটের মতো লাগে। আর আমি তো পছন্দ করি অ্যাংরি বার্ড। জলদি হাসো এবার। বাচ্চাদের মন তো আর এক নিমিষে ভালো হয় না। শেরকে তবুও কিছুটা মনমরা হয়ে বসে থাকতে দেখে রুশদি এবার নতুন এক ফোন দিয়ে আটলো। সে দুষ্টুমি ভরা চোখে শেরের দিকে তাকিয়ে নরম গাল দুটো টেনে ধরে চঞ্চল সুরে গান গেয়ে উঠল। ফোলা ফোলা ফর্ষাকালে জমেছে জল বর্ষাকালে, ফোটা ফোটা মুক্ত দানা, না 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 সোনা আর কাঁদে থাকো যদি গোমরা মুখে, কাতুকুতু দিব তোমাকে। শেরকে কাতুকুতু দিয়ে গাইলো একটু রুশদি। মমের মুখে এমন অদ্ভুত আর মজার গান শুনে শেরের অভিমানী মেঘ এক পলকেই কেটে গেল। সে খিলখিল করে হেসে কুটোপটি হয়ে রুশদির উপর গড়িয়ে পড়ল, গলা জড়িয়ে ধরল রুশদি। ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে দাঁড়িয়েছিল ফারাজ। আড়াল থেকে রুশদি ও শেরের এই খুনসুটি আর শেরের মুখে ফিরে আসা হাসিটা দেখে ফারাজের পাথরের মতো কঠিন হয়ে থাকা মনটা নিমিষে গলে জল হয়ে গেল। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে প্রশান্তির হাসি। ফারাজের উপর আজ শেরের পাহাড় সমান অভিমান। রোজ যে ছেলেটি বাবার প্রশস্ত বুকের উপর মাথা না রাখলে ঘুমোতে পারে না, আজ সে নিয়মের বড় ব্যতিক্রম ঘটেছে। ফারাজের উপর রাগ করে সে আজ পাপার সাথে ঘুমোয়নি। সে রুশদিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, যেন রুশদি তার একমাত্র আশ্রয়। ফারাজের শেরের মাঝখানে আজ দুর্ভেদ্য দেয়াল হয়ে শুয়ে আছে রুশদি। ফারাজ ঘুমায়নি। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে সে অন্ধকারের মাঝেও ছেলের অভিমানের গভীরতা মাপার চেষ্টা করছে। রুমের আলো নেভানো, কেবল নীলছে জিরো বাল্বের ম্লান আলোয় চারপাশটা আবছা দেখাচ্ছে। ফারাজ এক পলক ডান পাশে তাকালো, দেখলো সে এখনও জেগে আছে। সে রুশদির সাথে নিচু স্বরে বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু ফারাজের দৃষ্টির আভাস পেতে সে তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল, যেন বাবার দিকে তাকালেই তার কঠিন অভিমানটা গলে জল হয়ে যাবে। ফারাজ গম্ভীর অথচ শান্ত গলায় ডাকলো, শের, আমার কাছে আসো। বাবার সেই রাশভারী কণ্ঠ শুনে শেরের ছোট্ট শরীরটা কেঁপে উঠল। এক অজানা ভয়ে সে রুশদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মুখটা লুকালো রুশদির বুকের ভেতর, যেন সেখানে লুকিয়ে সে বাবার শাসন থেকে বাঁচতে পারবে। রুশদি আলতো করে শেরের মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, যাও, পাপা ডাকছে তো। শের কোনো কথা বলল না, শুধু মাথা ডানে বায়ে নাড়িয়ে তার নীরব সম্মতি প্রকাশ করলো। তার এই ছোট ছোট জেদ ফারাজের নজর এড়ালো না। শের তো অভিমান করে তার থেকে দূরে সরে আছে, কিন্তু তার যে সয় না। শের বুকের উপর না ঘুমালে তার ঘুম আসে না। সে আবার গম্ভীর স্বরে বলল, আসবে তুমি?
শের আরও কুঁকড়ে গেল, কিন্তু ফারাজের হাত থেকে নিস্তার পাওয়া অত সহজ নয়। ফারাজ উঠে এসে রুশদির কোল থেকে এক প্রকার জোর করে শেরকে তুলে নিল। নিজের বুকের উপর শুয়ে দিতে শের ছটফট করে উঠল। তার ছোট্ট হাত পা ছুঁড়ে সে আবার মমের কাছে ফিরে যেতে চাইল। ফারাজ শক্ত হাতে তাকে আগলে ধরে ধমকের সুরে বলল। চুপচাপ ঘুমাও শের, একদম নড়বে না। শেরের ঠোঁট উল্টে এলো অভিমানী, ধরা গলায় আধো আধো স্বরে বলল। মা, আমি মামার সাথে ঘুমাবো, তোমার কাছে থাকবো না। কেন? আমার সাথে কেন ঘুমাবে না? ফারাজের গলায় এবার একটু কৌতূহল। শের কান্নার সুরে নালিশ জানালো। তুমি তুমি বকেছো, তুমি পচা। বকেছি তো কি হয়েছে? পাপা তো বকতেই পারে। আমি ঘুমাবো না তোমার সাথে, তুমি যাও। বলেই সে আবারও ফারাজের বুক থেকে নেমে যাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। ফারাজ বুঝতে পারল রুমের ভেতরে এই মান অভিমান মিটবে না। সে শেরকে কোলে তুলে নিয়ে ধীর পায়ে বারান্দায় চলে এলো। বারান্দার ভারী পর্দাগুলো টেনে দিল সে, থাই গ্লাসের দরজাটা আটকে দিল যাতে ভেতর থেকে কেউ তাদের কথোপকথন শুনতে না পায় বা দেখতে না পায়। বারান্দার কোণে রাখা গোলাপি রঙের দোলনার ওপর শেরকে বসালো ফারাজ। তারপর নিজে হাঁটু গেড়ে বসলো ছেলের সামনে। শেরের নরম তুলতুলে হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলল। এবার বলো, কি বলছিলে তখন? ফারাজের কণ্ঠ এখন তুষারের মতো শীতল আর শান্ত, কিন্তু সেই শান্ত মেজাজ দেখে শের আরও ভয় পেয়ে গেল। তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, টলটল করছে নোনা জল। কাঁদো কাঁদো গলায় সে বলল। না, তুমি আবার বকুনি দিবে। ফারাজ ঈর্ষ হেসে ছেলের কপালে চুমু খেয়ে বলল। দিব না বকুনি, তুমি বলো কেন তুমি আমার উপর রাগ করেছো? শের এবার কান্নার তোড়ে ফুপিয়ে উঠল, ভেজা গলায় বলল। তুমি অনেক পচা পাপা, তুমি আমাকে অনেক অনেক বকেছো। তুমি বলেছো আমি জানি তোমার কাছে কিছু না চাই, আমাকে চকলেট খেতেও মানা করে দিয়েছো। তুমি আমাকে ভালোবাসো না। ফারাজ স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইল। ছোট্ট একটা মানুষের মনে কত শত অভিমান জমে আছে। সে শান্ত স্বরে আবারও প্রশ্ন করল। আর কি বলেছি আমি? সব মনে আছে তোমার? শেরের কণ্ঠস্বর অভিমানে বুঝে এলো। টলটলে চোখে বাবার দিকে তাকিয়ে সে একরাশ অভিযোগ উগরে দিল। তুমি ধমক দিয়ে কথা বলেছো। তুমি কত বড় একটা মানুষ, আর আমি কত ছোট। তুমি যখন অত জোরে ধমক দাও, আমি কি ভয় পাই না? আমার মনটা তখন একদম ছোট হয়ে গিয়েছিল, অনেক কান্না পাচ্ছিল আমার, ইচ্ছা করছিল জোরে জোরে চিৎকার করে কাঁদি। ছেলের এমন অকাট্য যুক্তির সামনে ফারাজ মুহূর্তেই নিরুপায় হয়ে পড়ল। তার শান্ত শীতল চোখে এক চিলতে অপরাধ বোধ খেলে গেল। সে ধীর স্থির কণ্ঠে আবার শুধালো। আর আর কিছু বলিনি? শের মাথা নুয়ে ফেলল, ছোট্ট মাথাটা দুপাশে তুলিয়ে অস্ফুট স্বরে বলল। না। ফারাজ তার খুদে রাজপুত্তরের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল, জিজ্ঞেস করল। এখনো রাগ করে আছো পাপার উপর? শের কোনো উত্তর দিল না, শুধু উপর নিচ মাথা নেড়ে তার মৌন সম্মতি জানালো। বড় বড় অশ্রুবিন্দু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। রাগ কমানোর উপায় কি শুনি? সে নিরুত্তর। তার মৌনতা যেন ফারাজের হৃদয়ে তীরের মতো বিঁধছে। ফারাজ নুয়ে পড়ে শেরের ছোট্ট দুই হাতের পাতার নরম মমতায় চুমু খেলো। কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বলল। সরি বাবা, তোমাকে বকার জন্য আমি অনেক অনেক সরি। আর কখনো বকবো না, প্রমিস। এতটুকুতে কাজ হলো না দেখে ফারাজ কিছুটা অসহায় বোধ করল। সে আবারও অনুনয় করে বলল। বাবা তো সরি বলেছে। এই যে তুমি সারাদিন আমার সাথে কথা বললে না, আমার থেকে দূরে দূরে থাকলে, আমার কি খুব খারাপ লাগেনি? আমি কি এর জন্য তোমাকে বকেছি? বলো, বকেছি? শের মাথা নেড়ে বলল। উহ। তবে আর রাগ করে কেন? এবার একটু হাসো। বাবা তো সরি বলেছে। এই দেখো, এই কান ধরেও সরি বলছি। প্লিজ মাফ করে দাও বাবাকে, প্লিজ। ফারাজের কথা শেষ হওয়ার আগেই শেরের সব বাঁধ ভেঙে গেল। তার জেদ, তার আড়াল করার চেষ্টা সব ধূলিসাৎ হয়ে গেল এক নিমিষে। সে জাপটে ধরে বাবার গলা জড়িয়ে ধরল। রাগ করে দূরে থাকলে ওর ছোট্ট বুকটা সারাদিন ব্যথায় টনটন করেছে। মনে হচ্ছিল কেউ যেন তার মনটাকে দড়ি দিয়ে বেঁধে টানছে। বাবার সান্নিধ্য ছাড়া তার প্রতিটি মুহূর্ত ছিল বিষাদময়। বাবার স্নেহের পরশ পেতেই সে হু হু করে কেঁদে ফেলল। বাবার কাঁধে মুখ লুকিয়ে আর্তনাদ করে বলল। লাভ ইউ পাপা, এত এত লাভ ইউ।
ফারাজও নিজের অজান্তে শিউরে উঠল। সে শেরকে আরও শক্ত করে নিজের বুকের পাঁজরে পিষে নিল। তখন রাগের মাথায় হয়তো একটু বকেছিল, কিন্তু এই ছোট্ট মুখটার দিকে তাকালে তার কলিজা ছিঁড়ে যায়। এই ছেলেটা ছাড়া তার জীবনে আর আছেই বা কি? ফারাজের দু চোখ উপছে, কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ছেলের চুলে। সে চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু মাই পাপা। শের কান্না ভেজা গলায় আদরে আবদার করল। প্রমিস করো আর কখনো ধমক দিবে না। ফারাজ কান্নার মাঝেও হাসল। প্রমিস। সবসময় খুব আদর করবে। হ্যাঁ বাবা, সারা জীবন শুধু আদরই করব। রাতের স্তব্ধ বারান্দায় তখন এক বাবা আর তার ছোট্ট প্রিন্সেস দীর্ঘক্ষণ না বলা কথার পাহাড়গুলো এক নিমিষেই ভালোবাসার ঝর্ণা হয়ে বয়ে গেল। রুমে বিছানায় বসে বাবার ছেলের মান অভিমানের পালা আর তার পরবর্তী মধুর সন্ধি সবটাই আড়ি পেতে শুনছিল রুশদি। যদিও কাছের ওপারটা দেখা যাচ্ছে না, কিন্তু নিস্তব্ধ রাতে প্রতিটি শব্দই তার কানে স্পষ্ট পৌঁছাচ্ছিল। সে ঠোঁটের কোণে হাসি চেপে উঠে দাঁড়ালো, গুটি গুটি পায়ে বারান্দার থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে টোকা দিল। তারপর আলতো করে মুখ বাড়িয়ে বলল, টুকি, আমি কি ভিতরে আসতে পারি? ফারাজ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতেই ফিরে তাকালো, কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বলল। কাবাব মে হাড্ডি হতে এসেছো? রোজদি ভ্রুকুচকে ভেতরে ঢুকে এলো। মোটেই না, আপনাকে জরুরি একটা কথা বলতে এসেছি। সেটা বলেই আমি দৌড় দিব। আপনারা আপনাদের মতো গল্প করুন। ফারাজ হাতঘড়ির দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিক 2 মিনিট সময়, যা বলার বলে জলদি ফুটো। কাল আমায় নিয়ে মার্কেটে যাবেন, মনে থাকে যেন। রোজদি আদেশের সুরে বলল। ফারাজ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি কেনা হবে শুনি? বোরখা, একদম নিকাব সহ, যাতে শুধু চোখ দুটো দেখা যায়। ফারাজের বিস্ময়ের সীমা রইল না। সে কিছুটা বাঁকা চোখে তাকিয়ে বলল, হঠাৎ এমন বোরকা দিয়ে কি হবে? তুমি না বলেছিলে এসব পড়বে না? রোজদি একটু আমতা আমতা করে বলল, কেন? আপনিই তো সেদিন বললেন কলেজে যাওয়ার সময় ওসব পড়ে যেতে। এ কদিন কিভাবে গিয়েছো কলেজে? পরশু থেকে আমার এইচএসসি পরীক্ষা, তাই একদিন বন্ধ ছিল কলেজ। এখন কালকে আপনি মার্কেটে যাচ্ছেন। ওকে? ফারাজ মুচকি হেসে বলল। ওকে ম্যাডাম। ম্যাডাম সম্বোধনটা রুশদির কানে বেশ খটকা লাগলো। সে সামনে বসে আছে, তার সামনে এসব ডাকাডাকি করাটা কেমন যেন দৃষ্টিকটু। সে চোখ রাঙিয়ে বলল, সুন্দর করে কথা বলতে পারেন না? ম্যাডাম আবার কেমন শব্দ, ভালো নামে ডাকবেন। ফারাজ এবার নির্দ্বিধায় বেশ আয়েশ করে বলল। ওকে ডার্লিং। রুশদির চোখ তো এবার কপালে। আগের ডাকটাই অন্তত সহনীয় ছিল, এটা তো আরো ভয়ানক। সে তোতলাতে তোতলাতে বলল, কথার ধরন ঠিক করুন। বাচ্চার সামনে এসব কি আবোল তাবোল বলছেন? নেক্সট টাইম আর ওসব নামে ডাকবেন না। ফারাজ খুব বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলল, ওকে জানো। জানু? আমি আপনার জানু লাগি? রুশদি প্রায় চিৎকার করে উঠল। হ্যাঁ জানো। ফারাজ বেশ নির্বিকার। কবে থেকে? আরে মাত্রই তো তুমি বললে আমি আপনার জানু লাগি। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। রুশদির আগে ফুসফুস করতে লাগলো। আর আমি সেটাকে উত্তর ধরে নিয়েছি। ফারাজ হাসতে হাসতে জবাব দিল। দোলনায় বসে শের এতক্ষণ মুখ চেপে ধরে পাপা আর মমের এই খুনসুটি মার্কা ঝগড়া উপভোগ করছিল। সে হয়তো সব বুঝছে না, কিন্তু মমের অপ্রস্তুত অবস্থা দেখে তার খুব মজা লাগছে। তার খিলখিল হাসি দেখে রুশদি এবার লজ্জা আর রাগে মিলেমিশে তাকে ধমক দিল। এই শের, হাসি বন্ধ করুন। শের চট করে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল, বড় বড় চোখে তাকিয়ে মাথা নেড়ে বলল, ওকে মম, একদম হাসি বের হবে না। ফারাজ উঠে দাঁড়ায়। এবার রুশদির আরও কাছে এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, এখন তো জানু রাখলাম, কাল যদি মার্কেটে যেতে 1 সেকেন্ড দেরি করো তবে কিন্তু সবার সামনে সুইট হার্ট বলে ডাকবো। রাজি? রুশদি আর দাঁড়ালো না। ফারাজের এমন বেহায়ামার্কা রোমান্টিকতা থেকে বাঁচতে সে দ্রুত পায়ে রুমের দিকে হাঁটা দিল। পেছনে পড়ে রইল ফারাজের তৃপ্তির হাসি আর শেরের চাপা হাসির শব্দ। গতকাল থেকে সিফাত বাড়িতে আস্থানা গেড়েছে। ফারাজ লক্ষ্য করেছে কাল থেকে শান আর সিফাত যেন তার রুমের সামনে ছায়ার মতো ঘুরঘুর করছে। কয়েকবার দরজার পর্দা সরিয়ে ভেতরে উকি দিয়ে আবার তড়িঘড়ি করে সরে গেছে ওরা। ফারাজের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারেনি যে দুই নমুনার মতলব মোটেই সুবিধার নয়।
হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু ফারাজের ব্যক্তিত্বের ইস্পাত কঠিন দেয়াল ভেদ করে সেই সাহসটুকু সঞ্চয় করে উঠতে পারছে না। আজ যখন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো, ফারাজ আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারল না। পা বাড়িয়ে এগিয়ে গিয়ে দুই ভাইয়ের ঘাড় ধরে এক প্রকার হিড়হিড় করে নিজের ঘরে নিয়ে এলো। ফারাজ এখন তার বিছানায় আয়েশ করে বসে আছে, এক পা মেঝেতে, অন্য পা বিছানার উপর ভাঁজ করা। দুহাত বগল দাবা করে সে এমনভাবে ভাইদের দিকে তাকিয়ে আছে যেন কোনো দুর্ধর্ষ অপরাধীকে জেরা করার জন্য প্রস্তুত এক গোয়েন্দা। আর তার সামনে সিফাত আর শান চোরের মতো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ফারাজ জানে ভাইদের জীবনের সিদ্ধান্তের ব্যাপারে তাকে কতটা কঠোর হতে হয়। আবেগ দিয়ে দুনিয়া চলে না। ক্যারিয়ার বা ভবিষ্যতের ব্যাপারে একটুও ছাড় দেওয়ার পাত্র সে নয়। সে এও বুঝতে পারছে ওরা তার কাছে থেকে কোনো বড় আবদার মঞ্জুর করিয়ে নিতে চায়। কণ্ঠস্বরে একরাশ কঠোরতা ঢেলে ফারাজ প্রশ্ন ছুড়ে দিল, সমস্যা কি তোদের? আমার রুমের সামনে এভাবে টহল দিচ্ছিস কেন? কি চাস? শান একটু আমতা করে অজুহাত দেওয়ার চেষ্টা করলো। না মানে ভাইয়া, আসলে আমরা আর কি। তাকে বাক্য শেষ করতে দিল না ফারাজ, হাত তুলে থামিয়ে দিয়ে বলল, যা বলবি সরাসরি বলবি, ন্যাকামি আমার একদম সহ্য হয় না। এই শান, তুই কি মেয়ে যে এইভাবে ন্যাকামি করছিস? সোজা কথা সোজাভাবে বল, কি দরকার? শান এবার ঢোক গিলল। ভাইয়া আসলে আসলে ফারাজের ধৈর্যচ্যুত হওয়ার উপক্রম। সে তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ, আসলে এটা কি? এরপরেও কি কোনো শব্দ বের হবে মুখ দিয়ে, নাকি আজ সারা রাত আসলে বলেই কাটিয়ে দিবি? বড় ভাইকে বিশেষ কিছু মুহূর্তে জমের মতো ভয় পায় শান। বিশেষ করে ফুটবলের প্রসঙ্গটা তোলা এখন তার কাছে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার মতো। তাদের জীবনে এই ফুটবল নিয়ে কত যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার ইয়ত্তা নেই। তবু সেই একই নেশা নিয়ে আবার বড় ভাইয়ের সামনে দাঁড়ানোর সাহস সঞ্চয় করা যেন অসম্ভব। ফারাজ যদি রেগে গিয়ে সব পণ্ড করে দেয় সেই আতঙ্ক তাকে কুড়ে দিচ্ছে। শান কথা বলতে না পেরে অপরাধীর মতো মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করলো। ভাইদের নিশ্চুপ দণ্ডায়মান ভঙ্গি দেখে ফারাজ মনে মনে নিশ্চিত হলো ঘটনা বেশ গুরুতর। এরা এমন কিছু বলতে এসেছে যা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আবার ফারাজের কাছে সেটা বিরক্তিকর কারণ হতে পারে। ফারাজ কিন্তু তার গলার স্বর এক চুলও নরম করল না, কারণ সে জানে একবার যদি শাসনের রাশ আলগা করে তবে এই দুই বাটপার তাকে মাথায় তুলে নাচতে শুরু করবে। সে স্থির চোখে সিফাতের দিকে তাকালো, যেন বিনা বাক্যে আদেশ দিল, এবার তুই বল, আসল কেসটা কি? শান সিফাত একে অপরের দিকে তাকিয়ে খোঁচাখুচি করলো যেন অপরজন বলে, তবে কেউই কিছু বলল না। এবার ফারাজ বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। চোয়াল শক্ত করে সে আবারও ধমকে উঠল, যদি কোনো কথা নাই থাকে তবে আমার চোখের সামনে থেকে দূর হ। অকারণেই মেজাজটা বিগড়ে দিলি, যা তো এখান থেকে। সিফাত তড়া করে ঘুরে দাঁড়ালো। তার স্বভাবজাত একগুঁয়েমি তাকে আর সেখানে দাঁড় করিয়ে রাখতে পারল না। সে বেরিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু শান নাছোড়বান্দা। সে সিফাতের হাত চেপে ধরে তাকে পুনরায় দাঁড় করালো। বুকে একরাশ সাহস সঞ্চয় করে শেষমেশ শান মুখ খুলল, ভাইয়া 4 মাস পরে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপ নামটা কানে যেতেই ফারাজের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ওদের এই দুদিনের লুকোচুরি আর ভীরু টহলের পেছনের আসল রহস্য তবে এই ফুটবল। ফারাজ এক মুহূর্তের জন্য শানকে আপাদমস্তক মেপে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তা দিয়ে এখন আমার কাজ কি? ভাই আমরা খেলতে চাই। শানের গলার স্বরটা কিছুটা কাঁপল, কিন্তু সে থামল না। ফারাজ এবার বিছানা থেকে নেমে এলো। তার প্রতিটি পদক্ষেপ শান আর সিফাতের মনে ভয়ের ঢোল বাজাচ্ছে। ফারাজ বিদ্রুপের হাসি এসে বলল, বাড়িতে ড্যাড আছে জানিস তো, তোর এই কথা শুনলে তিনি তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবেন। তিনি অলরেডি তোর ফ্লাইট টিকিট বুক করে রেখেছেন, আর তুই এখন ফুটবল নিয়ে ন্যাকামি করছিস? হ্যাঁ ভাই আমি যাব না, আমি খেলবো, এটা আমার স্বপ্ন ভাইয়া। শানের গলায় এবার আকুতি ঝরে পড়ল। ফারাজ কোনো সহমর্মিতা দেখালো না। সে অত্যন্ত রূঢ় কণ্ঠে বলল, তোর যদি এতই স্বপ্ন থাকে তবে গিয়ে ড্যাডকে বল, আমার কাছে কি চাস? যদি ভেবে থাকিস আমি তোদের কোনো সাহায্য করব, তবে ভুল ভাবছিস, একদম ভুল। আমি কেন তোদের সাহায্য করব জানিস? তোদের মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই। যদি থাকতো তবে ট্রেনিং না নিয়ে এতদিন বাড়িতে বসে আঙুল চুষতিস না। তোদের দ্বারা এই মাঠে লড়াই সম্ভব না। তোরা বাড়িতে বসে থাকারই যোগ্য। যখন কিছু করার সময় ছিল তখন তো লেজ গুটিয়ে পালিয়েছিলি, আর এখনকারও। ফারাজ একটু থামল। কথাটি বলতে অস্বস্তি লাগলেও ভাইদের সামনে নির্মম সত্যটা উচ্চারণ করে ফেলল সে।
কারো চুলও ছিঁড়তে পারবি না তোরা। রাগে ফারাজ চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। আসলে তার ভেতরে একটা গোপন ক্ষত আছে। সে মনে মনে চেয়েছিল তার ভাইরা নিজেদের ভালোবাসার ফুটবল নিয়েই এগিয়ে যাক, কিন্তু যখন বাধা এলো তখন তারা লড়াই না করে পিছু হটে গিয়েছিল। আজ হুট করে আবার নাটক করতে এসেছে দেখে ফারাজের গা জ্বলে যাচ্ছে। শান সহজে হার মানল না। সে জানে এই বাড়িতে ফারাজ রাজি হওয়া মানেই সব বাধা কেটে যাওয়া। সে গলার স্বর আরও নিচু করে বলল, ভাইয়া প্লিজ এভাবে বলো না, আমি না খেলে মরে যাবো ভাইয়া, আমি সইতে পারবো না। ফারাজ অগ্নিদৃষ্টিতে তাকালো। নাটক করছিস, আমার সামনে ন্যাকামি করছিস? মনে রাখিস, আমার কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য তোরা পাবি না। অন্য যা চাস টাকা, গাড়ি, বিলাসিতা সব এনে দেব, কিন্তু ফুটবল নিয়ে কোনো দাবি আমার কাছে রাখবি না, কখনোই না। সিফাত আর সহ্য করতে পারল না। সে শানের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ধীর লয়ে বলল, শান, চল এখান থেকে, এইখানে বলে লাভ নেই। সিফাত তাকে টেনে নিয়ে যেতে চাইল। সে শক্ত করে পা আটকে দাঁড়িয়ে রইল। সিফাতের হাতটা আবার টেনে ছাড়িয়ে নিল, কিন্তু সিফাত চলে যেতে চাইল। শান বলল, আরে দাঁড়া না। সিফাত বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। শানের হাতটা ঝাপটা দিয়ে সরিয়ে দিয়ে তিতা গলায় বলল, দাঁড়িয়ে থেকে কি হবে? ভাইয়া তো পরিষ্কার বলেই দিল আমাদের জন্য কিছু করবে না, চল এখান থেকে। ফারাজ তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রু কুঁচকে সিফাতের দিকে তাকালো। এক অদ্ভুত নিস্তব্ধতা রুমের ভেতর জেঁকে বসল। ফারাজ ধীর স্থির কিন্তু গম্ভীর গলায় আদেশ করল, সিফাত, আমার দিকে তাকাতো। সিফাত এক পলক তাকালো, কিন্তু পরক্ষণই দৃষ্টি নামিয়ে নিল। তার এই চোখাচোখি এড়িয়ে যাওয়ার ভঙ্গি ফারাজের মনে সন্দেহের বিষ বাষ্প ছড়িয়ে দিল। ফারাজ জেরা করার ভঙ্গিতে জিজ্ঞেস করল, তোর চোখ কেমন লাগছে? কেন লাল হয়ে আছে কেন রে? ফারাজের প্রশ্নে শানের বুকটা ধক করে উঠল। গত কয়েকদিন সে সিফাতের সাথে ছায়ার মতো লেগেছিল। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি, যাতে সিফাত এই মরণ নেশা ড্রাগের ধারে কাছেও যেতে না পারে। এত নজরদারির ফাঁক গলে সিফাত আবার ওটা নিল কখন? শান আতঙ্কে সিফাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল। তুই কি আবার ড্রাগ নিয়েছিস? সিফাত কোনো অনুশোচনা ছাড়াই অবলীলায় উত্তর দিল। হ্যাঁ। শানের চোখ কপালে উঠল। কখন নিলি? আমি তো সারাক্ষণ তোর সাথেই ছিলাম। বাথরুমে গিয়ে নিয়েছি। সিফাতের গলায় এক ধরনের নির্লিপ্ততা। শান দাঁতে দাঁত চেপে বলল, বাথরুমে গিয়ে কেউ ড্রাগ নেয়? তুই যে আস্ত একটা নেশাখোর হয়ে গেছিস, সেটা তোর কথাতে বোঝা যাচ্ছে। ফারাজ বাঘের মতো ধীর পায়ে সে সিফাতের দিকে এগিয়ে এলো। সিফাতের থুতনিটা শক্ত করে ধরে মুখটা নিজের দিকে উঁচিয়ে ধরল সে। সিফাতের চোখের মনি আর চেহারার ফ্যাকাশে ভাব দেখে ফারাজের বুঝতে আর বাকি রইল না যে কি ঘটেছে। সে দাঁত চেপিয়ে প্রশ্ন করল, ড্রাগ নিয়েছিস? নেশার ঘোরে সিফাতের ভেতর এখন আর কোনো ভয় নেই। সে বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে উদ্যত ভঙ্গিতে জবাব দিল। হ্যাঁ নিয়েছি, তো কি হয়েছে? মুহূর্তে নিস্তব্ধতা। তারপরেই রুমের ভেতর চরের একটা প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হলো। ফারাজের হাতে শক্ত চরটা সিফাতের গালে গিয়ে পড়ল। অপ্রস্তুত সিফাত টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। শান পরিস্থিতি সামাল দিতে মাঝখানে দাঁড়াতে চাইলে ফারাজ তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। ফারাজ এখন হিতাহিত জ্ঞান শূন্য। ছোট ভাইয়ের এমন অধপতন সে সহ্য করতে পারছে না। সে সিফাতের শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আমার সামনে ড্রাগ নিয়ে আসিস, আবার সেটা অনায়াসে স্বীকার করিস। সাহস তো কম দেখাসনি তোরা, বেশি বেড়ে গিয়েছিস তাই না? বেয়াদবের দল, থাপ্পড় দিয়ে গেল সব কটা দাঁত ফেলে দেবো আজ। ফারাজ এবার রক্তচক্ষু নিয়ে শানের দিকে ফিরল। শান, সত্যি করে বল, তুই কি এসব শুরু করেছিস? তুই কি ওর সাথে ড্রাগ নিস? রুমের আবহাওয়া এখন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত। শান ভয়ে কাঁপছে, আর সিফাতের গালে ফারাজের হাতের আঙ্গুলের ছাপগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। শান ভয়ে নীল হয়ে গেল, হাত পা কাঁপছে তার। দ্রুত মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, না ভাইয়া না, খোদার কসম আমি সব ছুঁয়েও দেখি না। ফারাজ এক মুহূর্ত স্থির হয়ে তার দিকে তাকালো, তারপর সিফাতের দিকে ফিরে বিদ্রুপের স্বরে বলল, গুড। তো সিফাত, তুই তো অনেক বড় হয়ে গেছিস তাই না? ড্রাগ নিস। মানুষ জীবনে কতটা চোট পেলে নেশার অন্ধকার গলিতে পা বাড়ায় তা কি জানিস? কিসের কষ্টে পড়েছিস তোরা? নাটক দেখে দেখে ড্রাগ নিচ্ছিস আর নিজের জীবনটা ছাড়খাড় করছিস। সাথে তোর বাবা মায়ের জীবনটাও যে পুড়ছে সেই খবর রাখিস? তোর মা বাবার তুই ছাড়া আর কেউ আছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো স্বীকার করছিস। তোর সাহস থেকে আমি থমকে গেছি। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই?
সিফাতের ভেতর তখন নেশা আর জেদ মিলেমিশে একাকার। সে গর্জে উঠে বলল, ভুলিনি, মনে আছে তুমি আমার বড় ভাই। কিন্তু ড্রাগ আমি নিচ্ছি, তাতে তোমার সমস্যা কি? যদি কিছু হয় আমার হবে, তোমার তো কিছু যাচ্ছে না। কিসের অধিকার নিয়ে আজ শাসন করতে আসছো তুমি? ফারাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। আবার সিফাতকে মারতে নিলে শান বাধা দিয়ে তাকে চাপটে ধরল, কিন্তু ফারাজের মুখ থামল না। সে চিৎকার করে বলল, আবার আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? তোর হাড়গোড় ভেঙে দেবো আজ, তর্ক করা একদম ভুলিয়ে দেবো আমি।